দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। আজকে আমাদের আলোচনা গত কদিন ধরে যা ঘটছে দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি মন্দিরের বাইরে একটি কোরআন শরীফ পাওয়াকে কেন্দ্র করে এ নিয়ে বেশ কিছু ঘটনা এরই মধ্যে ঘটেছে এবং তাকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির যে পরিবেশ রয়েছে সেটির বিঘ্ন ঘটেছে বলে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে এবং এটি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে আসলে আত্মসমালোচনা থেকে আজকে শুরু করতে চাই। সেখানে গণমাধ্যমে যেভাবে এই পুরো বিষয়টিকে তুলে ধরা হয়েছে সেটি সঠিক হয়েছে কিনা এবং এরপরের যে নানান রাজনৈতিক দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব শেখ ওয়াহিদুজ্জামান দীপু অ্যাডভোকেট, তিনি সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব এবিএম রিয়াজুল কবির কাউসার অ্যাডভোকেট, তিনি সদস্য কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ, এবং আছেন জনাব গোলাম মুর্তজা, তিনি সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে যে পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। কুমিল্লার ঘটনা ও বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ইস্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, ঘটনার সময় প্রশাসনের নির্বিকার ভূমিকায় প্রমাণ করে সংঘাত সৃষ্টির পেছনে হাত আছে সরকারের। ক্ষমতায় টিকে থাকতে ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি পাওয়ার আশায় সরকার সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য মির্জা ফখরুলের। চক্রান্তে মেতে উঠেছে সরকার, গণতন্ত্রের লাশের উপর দাঁড়িয়ে গণধিকৃত সরকার সাম্প্রদায়িক সংঘাতের উপকরণ ছড়িয়ে সহিংস রক্তাক্ত পরিস্থিতিতে উদ্ধারকর্তার ভূমিকায় অভিনয় করে আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদৃষ্টি পেতে চায়। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এই উস্কানি দিয়ে, মদত দিয়ে তারা আজকে এই যে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। অন্যদিকে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ৭১-এর পরাজিত শক্তি তলে তলে সক্রিয় আছে। কুমিল্লার ঘটনায় সরকারের আরও সতর্ক থাকা উচিত ছিল বলে মনে করেন তিনি। এ ধরনের ঘটনা ঘটবে, এটা আমাদের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল। কারণ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই অন্ধকারের শক্তি তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। শুরুতেই জনাব গোলাম মুর্তজা আপনার কাছে আসতে চাই। ডেইলি স্টারের বাংলা অনলাইনে একটা লেখা পড়ছিলাম, জনাব তাপস বড়ুয়ার লেখা। সেখানে তিনি মূলত তুলে ধরেছেন আমরা গণমাধ্যম, সেটা টেলিভিশন হোক বা পত্রিকা হোক, অনলাইন মাধ্যমগুলো হোক, তারা কিভাবে এই ঘটনাটিকে দেখিয়েছি বা দেখায়নি, এবং গণমাধ্যমের এজেন্ডা সেটিং যে একটা কর্তব্য রয়েছে যে আসলে সামনে কি আসবে সেটি নিয়ে তিনি বিভিন্ন দিক তুলে ধরেছেন। এর সাথে কদিন আগের ঘটনা তুলে ধরলে যখন সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটি রিপোর্ট আল জাজিরায় প্রতিবেদন প্রকাশিত হলো, প্রচারিত হলো, তারপরে আমাদের দেশের সংবাদ মাধ্যমের কর্তা ব্যক্তিরা, সম্পাদকরা বলেছিলেন যে তারা আসলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছেন না। এখন এই ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বলুন বা সহিংসতা বলুন, সেখানে যখন খবরগুলো আসলে গণমাধ্যম থেকে সেভাবে মানুষ পায় না, যেটা হয়তো বিবিসি বাংলার অনলাইনে তারা পাচ্ছে কিংবা ইউটিউবে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছে, তখন এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণে গণমাধ্যমের এই যে কিছু কথা না বলার যে প্রবণতা, সেটা কি সহায়ক হয়? ধন্যবাদ আপনাকে। শুরুতেই যে কথাটি আপনি বললেন যে দাঙ্গা বা সহিংসতা, এই জায়গাটাতে আমি যেভাবে দেখি যে বাংলাদেশে আসলে এই যে সাম্প্রদায়িক যে ঘটনাগুলো ঘটে, এর কোনোটাই আসলে দাঙ্গা না। আমার মানে এটাকে যদি দাঙ্গা বলি তাহলে আমার ধারণা এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়। দাঙ্গা হলে বা সহিংসতা হলে এটা দুই পক্ষের একটা অবস্থান থাকতে হয়। বাংলাদেশে যে হামলা বা আক্রমণগুলো হয় এটা একপক্ষীয়। এটা এক পক্ষ আরেক পক্ষকে হামলা করে, রক্তাক্ত করে, আহত করে, ভাঙচুর করে, কখনো কখনো হত্যাকাণ্ড ঘটায়। সুতরাং এটা ভারতে যে মাঝে মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেখানে দুটি পক্ষ থাকে, সেটা সেই দাঙ্গা আর বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটে হামলা বা আক্রমণ, দুটি এক বিষয় নয়। এটি প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, এর আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করেছেন তার কয়েকটি দিক আছে। তার প্রথমত দিক হচ্ছে যে কুমিল্লায় একটি ঘটনা ঘটেছে, একটি ঘটনার সূত্রপাত হয়েছে কুমিল্লায়। এই সংবাদটি আমরা যখন থেকে জানছিলাম, যখন থেকে পাচ্ছিলাম, কিন্তু গণমাধ্যমে আমরা এই সংবাদটি
প্রকাশ করলাম না বা প্রকাশ করছিলাম না। গণমাধ্যমের পক্ষ থেকে এর একটা যুক্তি যে এই রকম, যে এই ধরনের ঘটনা যদি প্রকাশ করা হয় তাহলে এর প্রভাবে দেখে অন্যান্য অঞ্চলে এর প্রভাব পড়তে পারে, এইটি সহিংসতা বলি আর আক্রমণ বলি, হামলা বলি, এটা ছড়িয়ে পড়তে পারে। এই যে গণমাধ্যমের এই মনোভাব, আমার এই গণমাধ্যমের এই ধরনের মনোভাব তৈরি হয় স্বাভাবিকভাবে। গণমাধ্যমকে যখন একটা ভয়ের সংস্কৃতির মধ্যে রাখা হয়, গণমাধ্যমের ঘাড়ে যখন একটা ভয়ের চাপ থাকে, তখন গণমাধ্যম নিজস্ব অর্থাৎ সেলফ সেন্সরশিপ একটা তৈরি করে নেয়। তো এটা আমার ধারণা, এই গণমাধ্যমের বিগত কিছু বছর ধরে গণমাধ্যমের উপরে যে নানা প্রক্রিয়াতে এক ধরনের ডিজিটাল নিরাপত্তা আইনসত একটা চাপ তৈরি করা হয়েছে, সেই চাপের একটা দৃশ্যমান বাস্তবতা আমরা এবারের এই কুমিল্লার ঘটনার ক্ষেত্রে দেখলাম, যে গণমাধ্যম সিদ্ধান্ত নিতে পারলো না যে তারা কি করবে, তারা ঘটনাটি প্রকাশ করবে না প্রকাশ করবে না, যা ঘটছে সেটাকে দেখাবে না দেখাবে না। এইটি না দেখানোর কারণে কি হলো, আপনি যে কথাটি বলছেন, কারণ কুমিল্লাতে যখন ঘটনাটি ঘটছিল, যখন ঘটনার সূত্রপাত হলো, যখন গণমাধ্যম বিষয়টি জানলো, আমার ধারণা, আমি খুব ক্ষুদ্র একজন সংবাদকর্মী হিসেবে দেখি, তখন যদি দুটি পক্ষ সমান তালে কাজ করতো, দুটি পক্ষ বলতে একটি গণমাধ্যম সমান তালে, গণমাধ্যমের সঙ্গে সরকারের যে সংস্থাগুলো আছে তারা যদি সম্মিলিতভাবে কাজ করত, তাহলে এই সমস্যাটির সর্বত্র ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিরোধ করা যেত। সেটা কিরকম একসঙ্গে কাজ করা? প্রথমত, ঘটনাটি সেখানে কি ঘটলো সেটা যদি গণমাধ্যম একেবারে টু দ্য পয়েন্ট, সঠিক কোন সময় কিভাবে কোন জায়গাতে কি ঘটলো সেটা যদি গণমাধ্যম দেখাতো, এবং এর সঙ্গে আমরা যাদেরকে, অর্থাৎ যাদের উপরে আক্রমণ করা হলো তাদের সংশ্লিষ্টতা নেই বা থাকার সম্ভাবনা নেই, সেই বাস্তবতাটা যদি গণমাধ্যম দেখাতে পারতো, গণমাধ্যম যদি সেই সংবাদ প্রকাশ করতো, তাহলে আমার ধারণা সর্বত্র ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা যেত। আর এই জায়গাটিতে গণমাধ্যম সবচেয়ে বড়ভাবে গণমাধ্যমকে সহায়তা করা যেত সরকারের যে সংস্থাগুলো আছে, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী বা যারাই আছে, তারা যদি সঙ্গে সঙ্গে প্রকৃত তথ্যটি গণমাধ্যমকে সরবরাহ করত, সেই সময় কার ফেসবুক থেকে প্রথম এই ছবিটি ছড়িয়ে দেয়া হলো, এটি যদি অনুসন্ধান করে বের করা যেত তাৎক্ষণিকভাবে, এবং আমি মনে করি যে সেটা খুব অসম্ভব কোনো ব্যাপার ছিল না প্রযুক্তিগত বর্তমান পৃথিবীতে, সেই কাজটি করা হয়নি। সেই কাজটি না করে এক ধরনের রাগ রাগ ঢাক ঢাক চেপে যাওয়ার একটি নীতি নেওয়া হয়েছে। এই চেপে যাওয়ার নীতির কারণে সাধারণ জনমানুষ যখন গণমাধ্যমে কোনো সংবাদ পায়নি, তাদের একমাত্র উৎস হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আর সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা জানি যে এটি একটি অনিয়ন্ত্রিত এবং অসম্পাদিত মাধ্যম। এই মাধ্যমে যে কেউ তার মতো করে একটি বিষয় লিখতে পারে, এটা নিয়ন্ত্রণ করার কোনো অবস্থা আজকে পর্যন্ত নেই আমাদের। তো সেই জায়গাটির সংবাদে রং চং লাগানো থাকে, বিকৃতি থাকে, বিভ্রান্তি থাকে, অতিরঞ্জন থাকে, এর থেকে গুজব তৈরি হওয়া থাকে। এই যে সারা দেশে ফেসবুক নির্ভর সংবাদের কারণে, ইউটিউব নির্ভর সংবাদের কারণে যে সারা দেশের মানুষ জানলো, এই জানার মধ্যে অনেক বিভ্রান্তি থাকলো। গণমাধ্যম মনে করলো বা সরকার মনে করলো যে যেহেতু সংবাদটি কোথাও প্রকাশিত হচ্ছে না, সুতরাং কোথাও কিছু ঘটেনি, এটা তৃপ্তি নিয়ে বলা গেল। কোথাও সংবাদ প্রকাশ করা হলো না, কোথাও কোনো মানুষ জানলো না, বিষয়টি মোটেই এমন নয়। সংবাদ প্রকাশ হলো কি হলো না তার সঙ্গে মানুষের জানার কোনো সম্পর্ক থাকলো না। সংবাদটি প্রকাশিত হলে মানুষ সঠিক সংবাদ জানতো, প্রকৃত সংবাদ জানতো, তথ্যগতভাবে সঠিক সংবাদ জানতো। কিন্তু সংবাদটি যখন প্রকাশিত হলো না, সংবাদটি যখন তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হলো না, তখন মানুষ ভুল, বিকৃত, অতিরঞ্জন, রংচং লাগানো সংবাদ জানলো। সেই সংবাদ জানার ফলে যেটা হলো সেটা হচ্ছে সাধারণ মানুষের ভেতরে এক ধরনের বিক্ষুব্ধতা তৈরি হলো, আর রাজনীতি সেই বিক্ষুব্ধতাটাকে কাজে লাগিয়ে সারা দেশে এই আমরা সংখ্যায় বেশি, যারা সংখ্যায় কম তাদের উপরে এই আক্রমণ করা হলো। সেখানে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটলো, সেখানে ভাঙচুরের মতো ঘটনা ঘটলো, সেখানে লুটপাটের মতো ঘটনা ঘটলো। সবচেয়ে বড় যে জায়গাটি হলো, এটি হচ্ছে আমরা সংখ্যায় যে কম হিন্দু ধর্মাবলম্বীদের কথা বলছি, আমাদের বন্ধুদের কথা বলছি, তাদের যে সবচেয়ে বড় উৎসব, তাদের যে সবচেয়ে বড় আনন্দ উৎসব, সেই আনন্দ উৎসবটিকে আমরা রক্তমাখা বিষাদময় করে তুললাম। এই জায়গাটিতে আমি শেষ করি আমার বক্তব্য, এই জায়গাটিতে আমরা সাধারণ জনমানুষ, নাগরিক সমাজ কেউ তার দায়িত্ব সঠিকভাবে পালন করলাম না, এক নাম্বার।
গণমাধ্যম তার দায়িত্ব সঠিকভাবে পালন করলো বলে আমি মনে করি না। সরকারের জায়গাটাতে খুব বড় রকমের ব্যর্থতা বা দুর্বলতা থাকলো, সেটি হচ্ছে স্থানীয় জনমানুষের যে ভাষ্য, সেই ভাষ্য সেটি পুলিশকে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যখন খবর দেওয়া হয়েছে তখন সেভাবে সাড়া পাওয়া যায়নি, 999-এ ফোন করার পরেও সেভাবে সাড়া পাওয়া যায়নি। এই যে অভিযোগগুলো আসলো, এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় এটি একটি সম্মিলিত ব্যর্থতা বলা যায়। কিন্তু আমি বলবো যারা ক্ষমতায় আছেন, যান মাল জীবন উৎসব যা কিছুই বলি না কেন, সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। তো তারা যেহেতু নিরাপত্তা দিতে পারেননি, ব্যর্থ হয়েছেন, বিরোধী দল কথা বলবেই সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ সরকার খুব বড়ভাবে বা চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এবং ব্যর্থতার পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে আরো অনেকগুলো অভিযোগ আছে, সেটি আমি হয়তো পরের অংশে বলার চেষ্টা করবো। এর পরের অংশে নিশ্চয়ই সুযোগ পাবেন কথা বলার। একজন দর্শক বোধহয় আছেন আমাদের সাথে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আমি কি আমার প্রশ্নটা করতে পারবো? জি, নিশ্চয়ই। আমি একজন প্রকৌশলী বলছি সিরাজগঞ্জ থেকে। জি, নামটা বলবেন? আমার নামটা প্রকাশ করতে চাচ্ছি না, কারণ আমার মনে হয় আমি নামটা প্রকাশ করলে আমি একটু ইনসিকিউর ফিল করব। জি, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে সাম্প্রদায়িক হামলাটা হলো, এখানে মানে গত কালকে বাদ দিয়ে তার আগের দিন পর্যন্ত, অর্থাৎ দ্যাট মিনস 15 তারিখ দশমী যেদিন হলো, এই পর্যন্ত প্রশাসন মানে আমাদের যে গণমাধ্যম আছে, স্বীকৃত গণমাধ্যম আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, মেইন স্ট্রিম পেপার মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় কোনো খবর আসেনি। এইটা কার ইন্ধনে? এইটা কি সরকার পক্ষের কারো ইন্ধনে, নাকি সাম্প্রদায়িক কোনো ব্যক্তিদের ইন্ধনে, নাকি এর পেছনে আরো অন্য কারো ইন্ধন রয়েছে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এই যে নোয়াখালী, চাঁদপুর বা দেশের, আমার জানা মতে, আমি মোটামুটি খবর পেয়েছি, আমার বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন বন্ধু বান্ধব রয়েছে, তাদের মাধ্যমে আমি খবর পেয়েছি যে প্রায় মানে 350 মন্দিরে হামলা হয়েছে। ইন দ্যাট কেস মাই হোম টাউনেও দেখা গেছে যে মন্দিরের পাশে বোম পাওয়া গিয়েছে। তো এই যে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা, পুলিশ বলছে যে আমরা আরেকটু সময় নিয়ে চিন্তা করছি কি হতে পারে, আমরা একটু মানে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সক্রিয় মনে হচ্ছে না। সময় ইসলামের যে টকশোটা হয়েছে ওখানে শুনেছি পুলিশ বিবৃতি দিয়েছিল যে পুলিশ বলছিল আমরা আর একটু সময় নিয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমরা প্রোটেস্ট করতে। নিশ্চয়ই আমার মনে হয় বোঝা গেছে আপনার প্রশ্নটা। আমরা একটু আমাদের অতিথিদের কাছে ফিরে আসতে চাই। জনাব কাউসার, আপনার কাছে আসতে চাই। এই ঘটনা যখন গণমাধ্যমে আসতে শুরু করেছে, তার সাথে সাথে আরেকটি খবর আমরা দেখেছি, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যারা চার্জশিটভুক্ত হয়েছেন এমন দুজনকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। পরে অবশ্য সেটা প্রত্যাহার করা হয়েছে। এমনটা কেন ঘটলো সেখান থেকে যদি শুরু করি। আর এর পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শুরুর দিন থেকে বলে আসছেন যে ভারতে যাতে এমন কিছু না ঘটে যাতে তার প্রভাব বাংলাদেশে পড়ে, এবং গতকালকে তিনি আবার বলছেন যে দেশ বিক্রি করে তিনি ক্ষমতায় আসতে চান না। এমন কিছু কি ঘটছে ভারতের তরফ থেকে যে দেশ বিক্রি করার প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ আলোচক যারা আজকের এই আলোচনার সভা দেখছেন। দেখুন, যে ঘটনাটি কুমিল্লাতে ঘটেছে অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা। এখানে মুর্তজা সাহেব যেভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন যে বিষয়টা, যে সামাজিক মাধ্যম, গণমাধ্যম কারা নিউজটা করতে পেরেছে, কারা করতে পারেনি, দেরি করেছে কেন, এই যে বিষয়গুলো, দেখুন আমি যেটা বলতে চাই, এখানে সামাজিক মাধ্যম, গণমাধ্যম, কোন মাধ্যমে নিউজটা আসলো এটা কিন্তু বিবেচ্য বিষয়। যারা করেছে, দেখুন এটা স্পষ্ট করে বলি, কুমিল্লায় যে ঘটনাটি ঘটেছে, এখানে যারা মণ্ডপ কর্তৃপক্ষ, পূজা মণ্ডপ, তারাও এটা ওখানে রাখেনি। আর আমরা যারা সরকার আছে, আমাদের দল থেকে রাখা প্রশ্নে ওঠে। তো বুঝতে হবে এই ধরনের একটা অবস্থা সৃষ্টি করার জন্য কিন্তু তারা এই কাজটি করেছে। এবং তারা সামাজিক মাধ্যম, গণমাধ্যমে আসুক আর না আসুক, নিউজ হোক আর না হোক, তারা তো অনেকগুলি জেলায় বলে রেখেছে এটা হবে, সাথে সাথে তোমরা ভাঙচুর করবে, এমন একটা অবস্থা
সৃষ্টি করবে। দেখুন, এই ধরনের ঘটনা বাংলাদেশে প্রথম না, আগেও হয়েছে। আগে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিইনি। যেমন নাসিরনগরে হয়েছে, সেখান থেকেই তাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, নাসিরনগরে যেটা হয়েছে আপনি দেখেছেন, এটা যখন বলা হয়েছে তাদেরকে পাশাপাশি বাদ দেওয়া হয়েছে। আর কিন্তু তার আগেই তো তৃণমূল থেকে বলা হয়েছিল যে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদেরকে যাতে মনোনয়ন না দেওয়া হয়। আমাদের উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, তারপর কেন্দ্রীয়তে আসে। এটা হতেই পারে, আসতেও পারে। দেখতে হবে মানে সর্বশেষে চূড়ান্তভাবে কাকে দেওয়া হলো, এটা হলো বিবেচ্যর বিষয়। হয়তো এই জায়গায় চূড়ান্তভাবে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আমাদের যে সিগন্যালটা সেটা হলো যে যারা এইসব কাজে জড়িত থাকবেন তাদেরকে আওয়ামী লীগ সাংগঠনিক এবং নির্বাচনী কাজে আর জড়িত রাখবে না। আপনার মনে হয় যে গণমাধ্যমের প্রথম পাতায় এই খবরটি না আসলে বাদ দেওয়া হতো তাদের? দেখুন, গণমাধ্যমে আসার আগেই তো ঘটনা ঘটে গেছে, যেখানে যেখানে ঘটে যাওয়া। এবং মুর্তজা সাহেব তো বলার চেষ্টা করেছেন গণমাধ্যমের চেয়ে এখন যে নাসিরনগরের ঘটনাটা মানে পত্রিকায় আসার পরেই তো এই সিদ্ধান্ত পাল্টানো হলো, সেটা বলছিলাম। না, পত্রিকা আসার পরে না, ওখান থেকে কমপ্লেন করা হয়েছে এবং কমপ্লেনের পরে কিন্তু সেটা নিউজ আকারে এসেছে। এটা বুঝতে হবে। আমাদের একটা পক্ষ জানিয়েছে, হয়তো জেলা কর্তৃপক্ষ বা জেলা আওয়ামী লীগ সেটা বিবেচনায় নিতে পারেনি, কেন্দ্রে পাঠিয়েছে, কেন্দ্রে সেটা বিবেচনায় নিয়েছে। এই ব্যাপারে মানে আওয়ামী লীগ কঠোর মনোভাব পোষণ করে থাকে। আরেকটা কথা আপনি বলেছেন যে খাদ্য বিক্রি, দেশ বিক্রির কথাটা। দেখুন, এটা এসছে গতকাল বিশ্ব খাদ্য দিবস ছিল। আমাদের এক সময়কার এক খাদ্যমন্ত্রী বলেছিলেন দেশ বিক্রি করে হলো দেশের মানুষকে খাওয়াবো। বাংলাদেশে এখন যে অবস্থা, দেখুন, এক সময় আমাদের খাদ্য আমাদেরকে আমদানি করতে হতো, এখন কিন্তু আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিছু খাদ্য আমরা রপ্তানি করতে পারি। সো এমন একটা অবস্থা বলতেই কথাটা এসেছে। হ্যাঁ, এবার আসুন যে কুমিল্লার ঘটনা। দেখুন, আমাদের বিরোধী দল, আমরা বলি রাস্তার বিরোধী দল, আমরা অনেকদিন বলতেছিলাম যে ওনারা রাজনীতি, নির্বাচন, আন্দোলন কোনটাতে সফল হচ্ছেন না, এবং আমরা বলতে যাচ্ছিলাম ওনারা হয়তো কোনো চোরাগুপ্তা পথে চিন্তা ভাবনা করছেন। এবং আমরা তো মনে করবো কুমিল্লা সহ দেশের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে, এটা একটা চোরাগুপ্তা ঘটনা। দেখুন, আপনারা তো জানেন যে এক সময় ভারত বিদ্বেষী ব্যাপার, বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে, ভারতের পানি চুক্তি হলে পানি আসলে সে পানিতেই হবে না, এবং এই নোয়াখালী ফেনী এলাকা ভারতে নিয়ে যাবে, উলুদনি শোনা যাবে। নির্বাচনের আগেই কিন্তু আমরা এগুলি শুনতাম এবং নির্বাচনে এটা ইস্যু করা হতো এই বিষয়গুলোকে। আমাদের আজকে মাননীয় সাধারণ সম্পাদক তো বলেছিল, খবরে দেখেছেন, যে আগামী নির্বাচনকে সামনে নিয়ে আমাদের এই সম্প্রীতির পরিবেশটা নষ্ট করতে চায়। আমাদের এই 13 বৎসরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারে লক্ষ্য করে দেখবেন তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। কিন্তু একটা মহল, শুধু হিন্দু সম্প্রদায় না, লক্ষ্য করে দেখেছেন বিভিন্ন সম্প্রদায়ের লোককে হত্যা করা হয়েছে। কি জন্য? এটা একটা দৃশ্যমান করার জন্য এই দেশে অন্য কোনো ধর্মের লোক বাস করতে পারবে না। দেখুন, আমাদের সংবিধানও বলেছে সকল ধর্মের সমান অধিকার। প্রথমত আমি একজন মানুষ, আমি একজন নাগরিক, তারপর আমি একটা ধর্মের লোক, এই বিবেচনায় থাকতে হবে। অর্থাৎ মানুষ এবং নাগরিক হিসাবে আমি রাষ্ট্রের সকল অধিকার ভোগ করব, তারপর আমার ধর্মের। অনেক ধন্যবাদ। আমার মনে হয় বোঝা গেছে। একটু জনাব দীপুর কাছ থেকে একটু শুনতে চাই। এই যে বিএনপির তরফ থেকে একেবারে ঢালাওভাবে বলে দেওয়া হচ্ছে যে এগুলোর জন্য সরকারি দায়ী, সরকারই করিয়েছে, আপনারা একটা স্পষ্ট তদন্ত চাইতে পারতেন না সরকারের কাছে? আপনারা কিভাবে সবকিছু জেনে গেলেন এত তাড়াতাড়ি? আপনাকে ধন্যবাদ, সমৃদ্ধ আলোচকদের ধন্যবাদ। আপনি প্রথমেই আজকের সংবাদের যে শিরোনামগুলো দেখিয়েছেন, সেখানে বাংলাদেশের শাসক দলের সাধারণ সম্পাদক সাহেব তার বক্তব্যের মধ্যে বলছেন আমাদের আরও সতর্ক হওয়া দরকার ছিল, প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এর সাথে জুড়ে দিয়েছেন ৭১-এর পরাজিত শত্রুরা উৎপেতে আছে। এর আর একটু আগে যান, কুমিল্লা ঘটনার সাথে সাথেই সম্ভবত যেটা কাসার ভাই বললেন, সাধারণ সম্পাদক সাহেব বলেছিলেন এবারের নির্বাচনকে
নির্বাচনের পূর্ব মুহূর্তে বাধাগ্রস্ত করার জন্যেই বিরোধী দল রাস্তার বা তার ভাষায় যেটা বললেন এই সামাজিক আনরেস্ট তৈরির চেষ্টা করছে। মাননীয় প্রধানমন্ত্রী বললেন এমন শাস্তি দেয়া হবে যাতে জীবনে আর কেউ এগুলো না করতে পারে। জনাব তথ্যমন্ত্রী সাহেব আরও কয়েক ডিগ্রি উপরে যেয়ে বললেন বিএনপি জামাত কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখা সহ বিভিন্ন মন্দির হামলা এবং ভাঙচুর করছে। অতি সম্প্রতি ওনাদের আরেকজন মন্ত্রী ধর্ম বিষয়ক, যার নামটা আমি এর আগে খুব কম শুনেছি, তিনি আরও এক ডিগ্রি এগিয়ে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করে বসলেন। সংবিধানের 2 কতে বলা হয়েছে ইসলাম রাষ্ট্রধর্ম, এবং একই জায়গায় বলা হয়েছে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের সকলের ধর্ম পালনের ক্ষেত্রে রাষ্ট্র সেটি নিশ্চিত করবে। আপনার প্রশ্ন যেটা ছিল আমরা হুট করে জানলাম কি করে, দায়ী করছি আমরা কেন, আপনি দেখবেন এই কথাগুলো প্রথম তারা শুরু করার পরে, এরপরেই শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী এবং একই জায়গায় কুমিল্লার প্রত্যক্ষদর্শী 2-1 হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি উপস্থিত ছিলেন, তারা বক্তব্য রেখেছেন। আপনি আপনার উপস্থাপনায় একটা ভাষা ব্যবহার করেছেন, আমি ওই জায়গা থেকে শুরু করতে চেয়েছিলাম। আপনি বলেছেন কুমিল্লায় মন্দিরের বাইরে পবিত্র কোরআন শরীফ পাওয়া নিয়ে ঠিক একই বিষয়, কিন্তু দেখুন থানার কর্মকর্তা সাহেব, যেটা আমরা শুনেছি বিভিন্নভাবে, তিনি কোরআন শরীফটা পরবর্তীকালে উদ্ধার করে নিয়ে এসছেন এবং এই নিয়ে আসার বিষয়টি তাৎক্ষণিকভাবে ভাইরাল হচ্ছে। একই বিষয় গণেশের পায়ের নিচে, হনুমানের হাঁটুর পরে বিভিন্ন দেবদেবীর কাছে এমনভাবে কোরআনকে রাখার বয়ান করা হচ্ছে যাতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে, মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা মারাত্মক বৈরী অবস্থা সেই মুহূর্তে সৃষ্টি হয়। দেশে অস্থিতিশীলতা তৈরি হলে সরকারের লাভটা কি? এখানে হচ্ছে কথা। আমরা যারা কাউসার ভাইয়ের ভাষায় রাস্তায় বিরোধী দল, আন্দোলন, নির্বাচন কোনো জায়গায় সুবিধা করতে পারছি না, কেন পারছি না বিষয়টি তিনি জানেন এই জন্যে আজকে যেমন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ভাষায় প্রশাসন যদি আর একটু সতর্ক হতো তাহলে ঘটনাটি ঘটতো না, খুবই স্পষ্ট। প্রশাসন যদি চাইতো ঘটনাটি ঘটতে দেওয়া হবে না, ঘটতো না। প্রশাসন যদি চাইতো এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আটক করতে হবে, শুধুমাত্র অন্যকে দোষারোপ করার সুযোগ না দিয়ে, এতক্ষণ কিন্তু অনেকেই আটক হয়ে যেত যারা কোরআন শরীফটা রেখেছে, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, সে জঙ্গি হোক। একটি কাজও কিন্তু হয়নি, ছুটছে শুধু কথা। এই কথার মার প্যাচের মধ্যখানে সরকার যেটি চায়, আমাদের মহাসচিব বলেছেন, একটা হলো সারা বিশ্বের একটি শ্রেণী মুসলমানদেরকে, এবং আমাদের বাংলাদেশে দেখেন আজকে আমরা আলোচক 3 জন, কাউসার ভাই, মুর্তজা ভাই, আমরা কেউ কি দাবি করি আমরা মুসলমান না? আমরা কেউ কি দাবি করি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করি না? আমরা কেউ কি বলি আমাদের রব আল্লাহ বলি না? এই যে মুসলমানরা আমরা সাপোর্ট দিচ্ছি কাদের? হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণটি হয়েছে। আমাকে 2 মিনিট সময় দেবেন একটু, তাহলে বিরতির পরে এসে আপনাকে শেষ করার সুযোগ দিই। দর্শক, একটা বিরতির সময় হয়ে গেছে, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি জনাব ওয়াহিদুজ্জামান দীপু, আপনার কাছে যে প্রসঙ্গে ছিলেন আমি সরাসরি আপনার প্রশ্নের উত্তরেই চলে যাই। আমার যেটা মনে হয়েছে এবং সামগ্রিক ঘটনাবলী বিশ্লেষণে যেটা বোঝা যায়, বিনা ভোটে নিশিরাতের ভোটের আগের দিনের ভোটে অবৈধভাবে ক্ষমতায় থাকা এই সরকার গণতান্ত্রিক ব্যবস্থাটাকে পুরো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে দীর্ঘ সময় পরে
সৃষ্ট যে সামগ্রিক অবস্থা মূল্যায়নে তারা এখন একসাথে 3টি সুবিধা নিতে চায়। এই ঘটনাটাই তার একটি নাটক ছিল বলে আমার মনে হয়, এবং নাটকটি জমলে তারা সেদিকে যেতে পারতেন, জমেনি জনগণের সচেতনতার কারণে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাহলে ভারতকে বারবার তুলে আমি আনছেন বলছি কেন, সতর্ক কথাগুলো কেন শুনেন। করছেন? সেটা হলো 1 নাম্বার, আন্তর্জাতিক বিশ্ব যারা সেকুলার বলেন, ধর্মীয় অবস্থান থেকে ইসলাম ফোবিয়ায় ভোগেন এরকম দৃষ্টিকোণ থেকে বলেন, তাদের কাছে একটা রিপ্রেজেন্টেশন দেওয়া যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় এই বিএনপি জামাত এবং তাদের ভাষায় স্বাধীনতা বিরোধী চক্রের নির্যাতনের শিকার। আমরা আওয়ামী লীগের লোকজন ছাড়া ওদেরকে সেভ করার আর কেউ নাই। যে সহানুভূতি অতীতে তাদেরকে ক্ষমতায় টেনে এনেছে, বোধহয় সেখানে কোনো ঘাটতি তৈরি হচ্ছে। ওই সহানুভূতিটি পুনরায় তাদের প্রতি ইম্পোজ করানোর জন্যে এই আন্তর্জাতিক বিষয়টি তারা একটা পদক্ষেপ নিয়েছে। সেকেন্ডলি, বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠ পর্যায়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি নিয়ে আন্দোলনকে সংগঠিত করার জন্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। বিএনপি এবং অন্যান্য দলগুলি যারা মোটামুটি সরকার বিরোধী অবস্থায় সক্রিয়, তারা এত মামলার আসামি যে তাদের পক্ষে এখন মামলার দায়ভার বহন করাই কঠিন। সিনিয়র নেতা থেকে জুনিয়র পর্যন্ত সব স্তরে হাজার হাজার লাখো লাখো নূতন করে এই জাতীয় একটা ইস্যু সৃষ্টি করে মামলাবাজি করে আবার এই বিরোধী দলীয় নেতাকর্মীদের ঘাড়ে দোষারোপ করে তাদেরকে চাপিয়ে দেওয়ার একটা খেলা তাদের ছিল। থার্ডলি, এই দীর্ঘ সময়ে ক্ষমতায় থেকে ক্ষমতার যে সুবিধা, হালুয়া রুটি ভাগাভাগি, বিভিন্ন ক্ষেত্রে তাদের আভ্যন্তরীণ সম্পর্কের মধ্যে মারাত্মক বিরোধ এবং প্রতিক্রিয়া তৈরি হয়েছে ইতিমধ্যে, যেটা বিভিন্নভাবে আলামতে আমরা টের পাই। সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা খুব কাছ থেকে দেখেছি তাদের দলের আভ্যন্তরীণ সম্পর্ক জায়গায় জায়গায় এত নাজুক হয়েছে যে তারা তাদেরকে নিজেরা শৃঙ্খলিত রাখতে পারবে কিনা সন্দেহ আছে। এই অবস্থানকে বিরোধীদের সাথে বিরোধ তৈরির আরেকটি নাটকের মধ্য দিয়ে একটু ঐক্যবদ্ধ করা এবং একই সময়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে প্রবণতা, ক্ষমতায় টিকে থাকার সেই প্রবণতাকেই সরকার এটা করেছে বলে আমরা মনে করি, এবং এর সমস্ত দায়ভার সরকারকেই বহন করতে হবে। অনেক ধন্যবাদ। জনাব কাউসার, আপনার কাছে ফিরে আসি, দর্শকের প্রশ্নে ফিরে আসি। এখানে তিনি জানতে চাইছিলেন যেভাবে গণমাধ্যমে এই ব্যাপারগুলো সেভাবে প্রকাশিত হয়নি যতটা হয়তো বহির্বিশ্বের যে গণমাধ্যমগুলো সেখানে এসেছে। তিনি জানতে চাচ্ছিলেন যেটা আসলে কার ইন্ধনে কেন এমনটা হয়েছে। একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরুন জুম্মার পরে যে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল সেটা বেশিরভাগ গণমাধ্যমে খুব ছোট আকারে এসেছে, কিন্তু আজকে যখন আবার সেখানে 4000 জনকে আসামি করে মামলা হচ্ছে সেটা আবার বড় করে আসছে। তো এই যে এক ধরনের বিশেষভাবে উপস্থাপন গণমাধ্যমের, যেটার কথা শুরুতেই এনেছিলাম, তার দায় কি কিছুটা সরকারের নয়? দেখুন, আমি কিন্তু প্রথমেই বলেছি গণমাধ্যমের দায় বা দায়বদ্ধতা, এটা মুর্তজা সাহেব বলেছেন। এর বাইরে যে আমাদের সামাজিক মাধ্যম, যেটা সম্পাদনার করার সুযোগ নেই সরকারের হাতে বা কোনো কাছে, আমরা তো সেটা দেখছি। এবং আমি প্রথমেই বলেছি যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে যারা করেছে তারাই এই কাজটি করেছে, কারণ ওনার একটা ইস্যু চান। বাংলাদেশ এখন সবগুলো সেক্টরে স্টেবল বাংলাদেশ। আমরা রপ্তানি সেক্টরে বৈশ্বিক করোনাময়ের সময় কিন্তু আমাদের অবস্থা সূচক বেড়েছে, রপ্তানি সূচক বেড়েছে। জননেত্রী শেখ হাসিনা হয়তো দু একটি ব্যাপারে মারাত্মক ঝুঁকি নিয়েছেন, গার্মেন্টস সেক্টরে এই বাজারটা ধরে রাখার জন্য উনি ঝুঁকি নিয়েছেন। হয়তো আমরা সেই ঝুঁকিতে সফল হয়েছে, আমাদের রপ্তানি বেড়েছে। হ্যাঁ, আমরা তো একটা আশার আলো দেখেছিলাম যে আমাদের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা 3 দিন ব্যাপী সভা করেছে। হ্যাঁ, আমরা এটা অবশ্যই পজিটিভ দেখছি, রাজনৈতিক আলাপ করবে, আগামী নির্বাচনকে সামনে নিয়ে আলোচনা করবে। কিন্তু দেখুন, আমাদের দেশে এখন একটি বড় নির্বাচন, যে নির্বাচনটি আমাদের জাতীয় উৎসব, ঈদের পরে যদি কোনো বড় উৎসব হয়ে থাকে
সেটা স্থানীয় সরকার নির্বাচন। জনাব কাউসার, আপনার কথায় তো মনে হচ্ছে যে আপনারা জানেন ভালো করে যে কারা এটি করছে। প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রী বলছেন যে দোষীদের গ্রেফতার করা হবে। তো এতদিনেও তো সেভাবে কাউকে আমরা সামনে পাচ্ছি না, যাকে আপনারা বলছেন যে এরা ষড়যন্ত্রকারী, এদের কারণে এই ঘটনা না, ঘটেছে। আপনাদের আপনারা তো বিশ্লেষণ দেখেছেন, আপনি কুমিল্লা থেকে যাকে গ্রেফতার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে, তার জবানবন্দি অবশ্যই আমরা জানতে পারব। আইনের আওতায় কিন্তু আনা হয়েছে, কিন্তু দেখুন এখানে যদি আমরা ধরে নিই গুটি কয়েক ব্যক্তি এটা করেছে, কিন্তু ওই শিয়ালের মতো আর কি, সারা বাংলাদেশে তোমরা এটা চালিয়ে যাও। এবং আপনি দেখেছেন নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় এই কাজটি ওনারা করেছেন। ওনারা তো একটা বাসি ফুয়ের জন্য তৈরি ছিলেন, যে একটা ঘটনা আমরা দেখাবো, তোমরা এটা করবা। এখানে সামাজিক মাধ্যম, গণমাধ্যমে আসার জন্য অপেক্ষা করার কাজ তারা ছিল না। দেখুন এটা তারপর আমরা লক্ষ্য করে দেখেছি, আমরা সরাসরি বলবো না, কিন্তু আমরা মনে করি বিভিন্ন কারণে যখন তারা ইস্যু করেছেন, তারা এই জিনিসটাকে বেছে নেন। কিন্তু এখানে হিন্দু সম্প্রদায়ের নেতাদের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং তাদেরকে অপসারণের দাবিও এর মধ্যে করা হয়েছে। প্রশাসনের ব্যর্থতা বা পুলিশের ব্যর্থতা আপনারা দেখছেন না এখানে? দেখুন অবশ্যই আমরা তো দায়িত্ব নিতে হবে, সরকার এবং পুলিশ প্রশাসন নিতেই হবে, কিন্তু এটাও তো ঠিক। দেখুন একটা পূজা মণ্ডপ দুর্গা পূজার সময় 1 মিনিটের জন্য কিন্তু খালি থাকে না, কেউ না কেউ দায়িত্বে থাকে না। একটা পূজা মণ্ডপ কমিটি হয় পাড়া মহল্লা বা সামাজিকভাবে, তো যারা এই কাজটা করেছেন, এটা তো একটা সংঘবদ্ধ পুলিশ নিয়ম করে এটা করেছে যাতে এই ধরনের একটা ঘটনা ঘটে। দেখুন এটা তো নীরবে নিবৃত সরানো যেত, তাই না? কিন্তু এটাকে আলোচনায় আনলো কে? অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আলোচনা না আসবে ততক্ষণ এটা সরানো যাবে না, বিষয়টা তাই না? এই ধরনের ঘটনা আমরা দেখেছি বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন সময় অনুষ্ঠিত হয়েছে। এটা থেকে নতুন কোনো বিচ্যুতি আমরা দেখি না। আমরা বলতে চাই কি জানেন, আপনি কি বলতে চাইছেন যে ওই মন্দির কমিটির কেউ এর সাথে জড়িত রয়েছেন? অবশ্যই, কেন এটা তো একটা চেইনের মাধ্যমে হয়েছে। আমি তো মনে করি যে এলাকায় ঘটনা ঘটেছে, এই এলাকার যে দায়িত্বে প্রাপ্ত সর্বোচ্চ নির্বাচিত ব্যক্তি সিটি কর্পোরেশন, তাই না, তারও তো একটা দায়িত্ব আছে, তাকে তো আনা যেতে পারে। কেন আমরা ধরে নেব সে সিটি কর্পোরেশনের দায়িত্বে, তাকে এই দায়িত্বটা নিতে হবে, তাতে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। যাক, এটা আইন শৃঙ্খলা বাহিনী করবেন। আমরা মনে করি যে যারা বারে বারে এই ধরনের ইস্যু তৈরি করতে চান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এইটা হয়, দেখুন আমরা কিন্তু গর্ব করে বলি সম্প্রীতির বাংলাদেশ, আমরা সকল ধর্ম একসাথে আছি, মিলেমিশে আছি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল লড়াই সংগ্রাম দেশ গড়ার কাজে কিন্তু আমরা সকল ধর্মের লোকজন একসাথে কাজ করে যাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে একটা ইস্যুতে তৈরি করা হয়। এটা খুব দুর্ভাগ্যজনক, কেন আমাদের দেশে এটা হতে পারে না, আমাদের সংবিধানও এটাকে অ্যালাউ করে না। আমাদের সরকার সবার ব্যাপারে সচেতন, দায়িত্ব নিচ্ছে। মনে করি যে দুর্ঘটনা ঘটেছে, এটাও আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে বের করবে এবং আমাদের বলছেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য কঠোর শাস্তির বিধান করা হবে। অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসি। আপনি বোধহয় আরো কিছু যোগ করতে চাচ্ছিলেন শুরুতে, সেটা অবশ্যই করতে পারেন। এর সাথে এইমাত্র জনাব কাউসার যেটা বলছিলেন যে মন্দির কমিটির কেউ না কেউ তো দায়িত্বে থাকার কথা, তাহলে এতক্ষণ সেখানে কেন থাকলো, কেন সরিয়ে নেওয়া হলো না, সে প্রশ্ন তিনি তুলছিলেন। আর এর বাইরে বিভিন্ন জায়গায় যে হামলাগুলো হয়েছে বিভিন্ন মন্দিরে, সেখান থেকে অভিযোগ এসেছে যে পুলিশ দেরিতে এসেছে বা ডাকার পরেও তারা সেভাবে সাড়া পাননি, অনেক ক্ষেত্রে উপস্থিত থাকার পরেও সেভাবে তারা হামলা প্রতিহত করতে উদ্যোগ নেননি। এটা হিন্দু সম্প্রদায়ের নেতাদের কাছ থেকেও একই ধরনের অভিযোগ এসেছে। সেগুলোর ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। দেখেন, প্রথমেই যে কথাটি বলা দরকার, যে কাউসার ভাই যে কথাটি বলছেন যে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে জানা গেল না গণমাধ্যম থেকে জানা গেল, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। আমার মনে হয় এই জায়গাটিতেই আমরা খুব মৌলিক একটি ভুল করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদনাহীন একটি মাধ্যম, সেখানে যে প্রক্রিয়াতে সংবাদ আসে, সঠিক সংবাদ কোনটি সেটি জানার জন্য গণমাধ্যমের উপরে নির্ভর করতে হয় মানুষের। সেই গণমাধ্যম থেকে সংবাদ আসলো না শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ আসলো, দুটি কোনোভাবেই এক বিষয় নয়। এটি আমাদের ধারণা, এটি আমাদের একটু বোঝা দরকার। এটি গেল একটি দিক। আরেকটি কথা বললেন কাউসার ভাই, সেটা খুব গুরুত্বপূর্ণ, যে যতক্ষণ পর্যন্ত না ঘটনাটি আলোচিত হলো, ছড়িয়ে পড়লো, ততক্ষণ পর্যন্ত আসলে কি ঘটলো
পুলিশের বিরুদ্ধে যে স্থানীয়দের যে অভিযোগ, খবর দেয়া হলো, আসলো না, এটা কি সত্যি? সরকারের কাছে তো এখন সব সংবাদ আছে, এর থেকে ধরে নিচ্ছি যে কারা করেছে, যেহেতু সরকার জানে বা কাউসার ভাইরা জানেন, তাহলে এই যে পুলিশকে যে খবর দেয়া হলো, পুলিশ আসলো না, এই সংবাদটি কি সত্যি? 999 কি ফোন করা হয়েছিল? পূজা কমিটির লোকজন, স্থানীয়রা বলছেন ফোন করা হয়েছিল, তাহলে ফোন করা হলে আসলো না কেন? এই তথ্যটা কি আছে, অনুসন্ধান করা হয়েছে? যতক্ষণ জানলো না, কতক্ষণ জানলো না, ওই সময়টি কারা নিয়ন্ত্রণ করছিল? পুলিশ, পূজা কমিটি, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের কোনো লোকজন, স্থানীয় সংসদ সদস্য, না স্থানীয় মেয়র? কে নিয়ন্ত্রণ করছিলেন? কার তত্ত্বাবধানে ছিল? কার লোকজন ছিল? ওই যে হিন্দু সম্প্রদায়ের একজনকে গতকালকে বলতে শুনলাম, তিনি ইঙ্গিত করছেন স্থানীয় সংসদ সদস্যের দিকে। এই যে হিন্দু সম্প্রদায়ের একজন যে মন্তব্যটি করলেন, এই মন্তব্যটিকে এই আলোকে কি অনুসন্ধান হচ্ছে, তদন্ত হচ্ছে? আমরা এই বিষয়গুলো জানি না। আমরা যদি বিষয়গুলো দেখি যে তাৎক্ষণিকভাবে আক্রমণ হয়েছে, যদি ধরে নেই কুমিল্লার ঘটনাটি ঘটেছে, তখন হয়তো প্রশাসন সতর্ক ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ছিল না, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যাই বলি না কেন, তাদের সতর্ক থাকার আগেই হয়তো ঘটনাটি ঘটে গেছে। এটা আমরা যদি ধরে নেই তর্কের জন্য, তাহলে বাংলাদেশের যে প্রচলিত রেওয়াজ, শুক্রবারে জুম্মার নামাজের পরে এই ধরনের ঘটনার পরে সারা দেশের, বাইতুল মোকাররম সহ সারা দেশের বিভিন্ন জায়গা থেকে মিছিল বের হয়। আমরা কিন্তু সকাল থেকে জানছিলাম যে আজকে শুক্রবার, জুমার নামাজের পরে মিছিল বের হতে পারে। তাহলে সেই সময়ের প্রস্তুতিটি কি ছিল? সেই সময়ে যে মিছিল বের হলো এবং মিছিল থেকে গিয়ে যে মন্দিরে আক্রমণ হলো, পূজা মণ্ডপে আক্রমণ হলো, গণমাধ্যম তার দায়িত্ব সারল অথবা দায়িত্বহীনতার পরিচয় দিল সংবাদ প্রকাশ না করে। এখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ কি করলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করলো? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি প্রস্তুতি ছিল? আমরা যখন সংবাদ সংগ্রহ করেছি, বেশ কয়েকটি জায়গার ইউএনওরা বলেছেন এমুক জায়গাতে একদল লোক ভাঙচুর করছে, আমরা অসহায়, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। অর্থাৎ আমাদের কাছে যে পুলিশ আছে, আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা ভাঙচুরকারীদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক পুলিশ বা বিজেপি যে থাকার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের জন্য যেটা থাকার কথা, সেই জায়গাটিতে আমরা প্রশাসনের এক ধরনের নির্বিকার অবস্থা দেখলাম। প্রথম দিন ঘটনা ঘটেছে কুমিল্লায়, পরের দিন আক্রমণ হয়েছে, সকাল থেকে দুপুর, বিকেল, রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোটখাটো আক্রমণ হয়েছে। মন্দিরে আক্রমণ হয়েছে, কারো কারো বাড়িতে আক্রমণ হয়েছে, কোনো কোনো মানুষের উপরে আক্রমণ হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে পরিমাণ তৎপর থাকা দেখার কথা, ধরুন বিএনপি বা বিরোধী দলের 5-7 জনের একটা মিছিলকে ছত্রভঙ্গ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে পরিমাণ তৎপর এবং যে পরিমাণ মারমুখী দেখা যায়, এই যে সারা দিন ধরে ভাঙচুর চললো, আক্রমণ চললো, হামলা চললো, এই জায়গাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেইভাবে দেখা গেল না। এই জায়গাটি সরকারের অনুসন্ধান করা দরকার এবং সরকারের বের করা দরকার খুঁজে, যে যদি আন্তরিকভাবে চায় তাহলে এটি দেখা দরকার। আরেকটি কথা যেটা, যে অতীতেও এই ঘটনা ঘটেছে। হ্যাঁ, অতীতেই এই ঘটনা ঘটেছে। 1990 সাল পর্যন্ত আমরা তো সামরিক শাসনে ছিলাম। প্রথম 3.5 বছর বাদ দিলে 1990 সাল, মাঝখানের এই পুরো সময়টা তো আমরা সামরিক শাসনে ছিলাম। আমি এই সময়ের কথা বাদ দিলাম, সামরিক শাসনদের নিয়ে তো আমাদের বহু রকমের আলোচনা, সমালোচনা, স্বৈরাচার আলোচনা। তো 91 সাল থেকে যদি আজকে পর্যন্ত ঘটনাগুলো দেখি, তাহলে যে সমস্ত ঘটনা দেখব, আমরা কি খুব বেশি কোনো ঘটনার কথা বলতে পারবো যে ঘটনাটার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়েছে? নাসিরনগরের ঘটনার ক্ষেত্রে যে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির যে দ্বন্দ্বের বিষয়টি গণমাধ্যমে আলোচনা হয়েছিল, পুলিশি তদন্তেও তার ইঙ্গিত পাওয়া গেছিল, সেটার কি তদন্ত হয়েছে? আমরা বলতে পারবো যে সেইটার তদন্ত আমরা করেছি। সাথিয়ায় যে আক্রমণ হয়েছিল, স্থানীয় সেই সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাথিয়ায় যারা আক্রান্ত হয়েছিলেন তাদের ঘরবাড়ি দেখতে গিয়েছিলেন, যাদের বাড়ি আক্রান্ত হয়েছিলেন তাদের একজন বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একজন ছিলেন, তাকে দেখিয়ে বলেছিলেন যে ইনিও আক্রমণ করেছিলেন। সেই ঘটনার কি আমরা তদন্ত দেখেছি? এই যে চট্টগ্রামের বদ্ধপল্লীর যে প্রক্রিয়ায় আক্রমণ হয়েছিল এবং যে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গিয়েছিল, সেই প্রক্রিয়ায়, সেই পথে কি তদন্ত হয়েছে? আপনি যান বদ্ধপল্লীর মানুষের কাছে, নেতাদের কথা নয়, আপনি বদ্ধপল্লীর সাধারণ মানুষের কাছে যান, গিয়ে দেখবেন এই অভিযোগগুলো আসবে। আমি শেষ করি আমার বক্তব্য এই জায়গা থেকে, যে আমরা বলি যে আমরা সবকিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, বাস্তবে আমাদের এই সংখ্যায় যারা কম,
হিন্দু ধর্মাবলম্বীদের কথা বলি, পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের কথা বলি, সমতলের সাঁওতালদের কথা বলি, তাদের উপরে যে সমস্ত আক্রমণ হয়, তাদেরকে যে নিপীড়ন, নির্যাতন, হত্যা করা হয়, সেইটার প্রায় কোনো ঘটনার সত্যিকার অর্থে তদন্ত হয় না, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, যে কারণে এই ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটতেই থাকে এবং রাজনীতিবিদদের থেকে সুবিধা নেন আওয়ামী লীগ বিএনপির উপরে, বিএনপি আওয়ামী লীগের উপরে দায় চাপিয়ে রাজনীতি করার একটা চেষ্টা করে। শেষ করি আরেকটি কথা বলে একদম সংক্ষেপে, যে সেই কথাটি হচ্ছে এইরকম যে আমরা যারা বলছি আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী, আমরা মাপ চাই, বিষয়টি লজ্জিত, বিষয়টি ক্ষমা প্রার্থী, বিষয়টি মাপ চাওয়ার নয়, বিষয়টি প্রতিবাদের। যে জায়গাগুলোতে দুর্বলতা, আমার আপনার দায়িত্ব সেই জায়গাগুলোতে চিহ্নিত করে প্রতিবাদ করা, প্রশ্ন তোলা, সরকার বা সরকারের বাহিনী যে দায়িত্ব পালন করলো না সেই জায়গাগুলোতে প্রশ্ন তোলা, এই প্রশ্ন তোলা প্রতিবাদ করার জায়গাটিতে আমরা খুব দুর্বল, যে কারণে যখন যারা ক্ষমতায় থাকে তারা এই সুযোগটি পেয়ে যায়, অন্যের উপরে দায় চাপিয়ে নিজের দায় থেকে সে বাঁচতে চায়। এটি এক ধরনের পালানো পথ, মুখোমুখি হয়ে মানে প্রতিকূলতা মোকাবেলা করার পথ নয়। আমরা সবসময় এই পালানোর পথে দেখি সবাইকে। জনাব দীপু, আপনারা তো একটা বৃহৎ রাজনৈতিক দল, এই যে পরিস্থিতি যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের স্বাভাবিকভাবেই এক ধরনের শঙ্কা কাজ করছে তাদের মধ্যে, আপনারা কি কিছু করতে পারেন? আপনাদের কিছু করণীয় রয়েছে তাদেরকে আশ্বস্ত করতে? আমাদের মুর্তজা ভাই তো সাংবাদিক, খুব চমৎকার করে একটা বিষয়ের বর্ণনা দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে আমরা কথা বলা একটু এড়িয়ে চলতে চাই, বাঁচতে পারি না তো এমনিই। উনি বলেছেন যে বিএনপিকে ধরার জন্য সাধারণ 4 জন যদি মিছিল নিয়ে বেরোয়, দেখা যায় 4000 আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে নেমে গিয়েছে। আর এত বড় ঘটনা, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আধিক্য তো দূরের কথা, এত সীমিত ছিল যে গোটা ব্যাপারটাই তারা সামলাতে পারেন নাই। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিজেদের নিরাপত্তা টিকিয়ে রেখে কাজ করার চেষ্টা করছি। তারপরেও যে 1000 যারা আসামি হচ্ছে, খোঁজ নিয়ে দেখবেন, ইতিমধ্যে আমরা জেনেছি হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য 10 দিন থাকা অবস্থায় আমাদের দলের এক নেতা ওই এলাকার ওই আসামি তালিকায় তার নাম আছে, সে ঢাকায় হাসপাতালে ছিল। এরকম আরও আছে, আমাদের দলের হাজার হাজার কর্মীরা এখানে নাম হবে। আর যেটা হবে সেটা হলো, যেমন ধরেন কায়সার ভাই যথার্থই বলেছেন যে মন্দির কমিটির কেউ না কেউ এর সঙ্গে যুক্ত আছে, এবং হয়তো এই কথা রেশ ধরে ওনারা কালকে বলবেন যে ওই মন্দির কমিটির ওই ব্যক্তি 71 সালে স্বাধীনতা বিরোধী ছিল এবং হয় সে বিএনপি অথবা জামাতের সদস্য, সে হিন্দু হোক, তাতে কিছু আসা যায় না, এটা ওনারা বলবেন। বাস্তব অবস্থাটা কি দেখেন, প্রভোগ করা হচ্ছে কিভাবে একটা বিষয়কে। ওনাদের একজন মন্ত্রী বললেন ইসলাম রাষ্ট্রধর্ম আমি মানি না। ইসলাম রাষ্ট্রধর্মটা লেখা হয়েছে কোন একটা সরকারের আমলে, সেই সরকারের একটা দল আছে গোটা দেশে এবং সে দলটা একটা বৃহত্তম রাজনৈতিক দল। সেই দলটির সদস্যরা এই বক্তব্যে ক্ষুব্ধ হবে। এদেশের মুসলমান যারা 90% মুসলমানের দেশ, সঙ্গত কারণেই মুসলমানদের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে যে এই কথা কেন উনি বলেন। তখন যদি তারা সকলে একসাথে চিৎকার করে ওঠে, আর সেই চিৎকার যদি ওনরা প্রলেপ মাখাতে চেষ্টা করেন সাম্প্রদায়িকতা তৈরি করা হচ্ছে, তাহলে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় এই সাম্প্রদায়িকতার পিছনে ওনরাই কলকাঠি নাড়ছেন। মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বলে কোনো দাঙ্গা বাংলাদেশে আমার জানা মতে, আমার এই 67 বছর বয়সে আমি প্রায় দেখিনি, এবং এখনো হচ্ছে না। যেটা হচ্ছে এটাকে সাম্প্রদায়িক নয়, এটি উদ্দেশ্যমূলক একটি রাজনৈতিক অবয়বে ঢাকা এক ধরনের ষড়যন্ত্রিক গোলযোগ। জনাব কাউসার, যদি আর কিছু যোগ করার থাকে খুব সংক্ষেপে। দেখুন, আমরা যদি নিয়ে কথা বলতে চাই না, আমরা বাস্তবতার নিরিখে থাকতে চাই। আমরা আমাদের দল সরকারে আছে, যথাযথ ব্যবস্থা নির্দেশনা দিচ্ছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন। এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এখানে মুর্তজা ভাই একভাবে দেখছেন, আমরা একভাবে দেখছি। দেখতে হবে কত দ্রুত বিষয়টা আয়ত্তে আনা গেছে, কত দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়তোবা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা কুমিল্লার ঘটনার বিশদ বিবরণ পাবো, কারা কারা জড়িত, কিভাবে করেছেন, এটা হবে। আমার একটাই বক্তব্য ছিল, দেখুন আজকের বক্তব্যটা শুরু হয়েছিল গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে প্রচার নিয়ে। আমার বক্তব্য একটাই, যারা করেছেন ঠান্ডা মাথায় করেছেন, সারা বাংলাদেশে যেন এটা নিয়ে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। হ্যাঁ, আমাদের স্থানীয় সরকার নির্বাচন সারা বাংলাদেশে হচ্ছে, এই নির্বাচনে ওনারা অংশগ্রহণ না করে ওনারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।
তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোটারদেরকে নিয়ে নির্বাচন করতে হবে, যাদেরকে তারা স্থানীয় সরকার নির্বাচনে অ্যাভয়েড করতে চাচ্ছে। জি, হ্যাঁ, আমরা মনে করি একেবারে শেষ যারা পর্যায়ে। হত্যা কো ষড়যন্ত্রের মধ্যে ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় ছিলেন, এবং এটাও বলতে চাই হত্যা কো ষড়যন্ত্রের মধ্যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে 40 বছর পর একটা রাজনৈতিক দলের কি শেষ অবস্থা করতে হবে হয়, জনাব কাউসার। বিএনপি এটার একটা উত্তম উদাহরণ। জি, এইভাবে অনেক বর্তমান ধন্যবাদ, অবস্থায় আমার মনে হয় বোঝা গেছে। টিকা জনাব মুর্তজা, যদি খুব সংক্ষেপে আর কিছু যোগ করার থাকে, শেষ মিনিটে আছে। আমরা এই পরস্পর অভিযোগের জায়গাটা থেকে বের হয়ে এসে আমরা এমন একটা সমাজ, এমন একটা দেশ দেখতে চাই যে দেশে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে। একটি ঘটনা ঘটবে, সেই ঘটনার সঙ্গে রাষ্ট্রীয় কোনো সম্পর্ক থাকবে না দুর্ঘটনার ক্ষেত্রে, এবং ঘটনা যদি ঘটে যায়, ঘটার পরে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকবেন তারা অন্যের উপরে দায় চাপাবেন না, তারা প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বের করে শাস্তি নিশ্চিত করবেন। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আমাকে জন্য। একটু শেষ করবো না নাকি? আর সময় নেই একেবারেই। একটু বাংলাদেশি হওয়া দরকার ছিল আমাদের, বাঙালি না হয়ে বাংলাদেশি হওয়া দরকার। এখন মুসলমান একেবারে হিন্দু না সময় হয়ে ফুরিয়ে গেছে। বাংলাদেশি হওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি।